এটা হলো ভেনেজুয়েলা প্রসঙ্গ। আবার ভেনেজুয়েলা প্রসঙ্গ নিয়ে অনেকগুলো দিক আছে, তার সবগুলো দিক নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এগুলো খুব বেশি বলা হয়নি, আসলে সব বিষয়েও বলা হয় নাই। আজকে তেমন একটা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা হচ্ছে জাতিসংঘে ভেনেজুয়েলার আক্রমণটাকে নিয়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গুম করে উঠায় নিয়ে আসছে, অপহরণ করে নিয়ে আসছে আমেরিকায় আমাদের ট্রাম্প বাবাজি। এটা নিয়ে ইউএনের রিয়েকশন কি হয়েছে, ইউএনের বক্তব্য কি আসছে, এটা নিয়ে আমি অন্তত কোনো ভিডিওতে বলতে পারিনি এখন পর্যন্ত। আমি এখন যেই রিপোর্টটাকে কেন্দ্র করে কথা বলবো, এটা আজকে 9 তারিখ, এটা 7 তারিখের রিপোর্ট। 7 তারিখে সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ছিল। আপনারা জানেন জাতিসংঘের টোটাল সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হলো, ভেটো পাওয়ারওয়ালা মেম্বার হলো 5 জন, বাকি আরো 10 জন মিলে অস্থায়ী 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয় বিভিন্ন দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে। ওই এলাকার ভোটের ভিত্তিতে, মহাদেশীয় ভোটের ভিত্তিতে আরো 10 জন নির্বাচিত হয়। 2 বছরের জন্য হয় তারা, সাময়িক সময়ের জন্য। স্বভাবতই সিকিউরিটি কাউন্সিলের যে 5 জন ভেটো পাওয়ারওয়ালা, তাদের ক্ষমতা বাকি 10 জনের ক্ষমতা এক না। সংক্ষেপে বললে ওই 5 জন ভেটো পাওয়ারওয়ালা 5 জনের যে কোনো একজন, যে কোনো এক রাষ্ট্র, একজন মানে একটা রাষ্ট্র যদি ভেটো দেয়, ভেটো প্রয়োগ করে, তাহলে ওই মিটিংয়ে যা সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, সিদ্ধান্তটা নাল হয়ে যাবে। সিদ্ধান্ত আসলে নেওয়াই যাবে না, ওই প্রসঙ্গে আলোচনা নাই বলতে ধরে নিতে হবে। জাস্ট একটা মেম্বার, ভেটো পাওয়ারওয়ালা একটা মেম্বার যদি বলে যে তার আপত্তি আছে, বুঝতে পারছেন যে ফলে প্রথমে যখন ওটা প্রস্তাব নিয়ে আসে, প্রস্তাবটা শোনার পরে সে বলল না আমি ভেটো দিলাম, ব্যাস শেষ। এটা নিয়ে ফার্দার আলোচনাই হবে না ওই 15 জনের ফোরামে। এই হলো সিকিউরিটি কাউন্সিল। তো সিকিউরিটি কাউন্সিলের সেই বৈঠকে কি কি হয়েছে তার সম্পর্কে রিপোর্ট আমি আল জাজিরাতে দেখেছি, সেখান থেকে নিয়ে আমি বলছি আপনাদেরকে। এখানে সবচেয়ে বেশি ভোকাল ছিল স্বভাবতই ভেনেজুয়েলার প্রতিনিধি, স্থায়ী প্রতিনিধি। সব দেশেরই ইউএন একজন থাকে। সো ভেনেজুয়েলার সেই অ্যাম্বাসেডর, নাম সামুয়েল মনকারা হতে পারে, কন্ডেম দ্য অ্যান ইলেজিটমেট আর্মস অ্যাটাক বলে সে কন্ডেম করছে, নিন্দা জানিয়েছে, ন্যাচারালি জানাবে, এবং বলতেছে এর কোনো লিগ্যাল ভিত্তি নাই এবং লিগ্যাল বৈধতা, লিগ্যাল জাস্টিফিকেশন আর কি, কেন এটা লিগ্যাল হবে না সেই ধরনের কোনো, কেন এটা লিগ্যাল হয়েছে তার কোনো জাস্টিফিকেশন এখানে নাই, এটা দাবি করে বক্তৃতা দিয়েছেন। একই ধরনের বক্তৃতা করেছে কিউবার প্রেসিডেন্ট, কিউবার প্রতিনিধি, কলম্বিয়ার প্রতিনিধি এবং 2 পার্মানেন্ট প্রতিনিধি রাশিয়া এবং চায়না, মানে ভেটো পাওয়ারওয়ালা প্রতিনিধি। সো এই হলো মোর অর লেস যারা যারা নিন্দা জানিয়েছে। সবাই মূল প্রসঙ্গটা যেটা তুলেছে যে এই অ্যাক্টটার কোনো লিগ্যাল ভিত্তি নেই, কোন লিগ্যাল ভিত্তিতে আমেরিকা এই কাণ্ডটা করেছে তার উত্তর সবাই জানতে চেয়েছে এবং নিন্দা করেছে। এমনকি প্রথম দিন থেকেই আমাদের গুতরেস, সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি, উনি এটা নিয়ে প্রশ্ন করেছেন যে ইউএস এর লিগ্যাল বেসিস কি। আপনারা জানেন ইতিমধ্যেই এই অবস্থাটা খারাপ খুব, দিক থেকে, আপনার আমেরিকার দিক থেকে খারাপ এই জন্য যে লিগ্যাল বেসিস বলাটা ওর জন্য খুবই কঠিন। যেমন দেখেন কিউবা একটা স্ট্রং পজিশন নিয়েছে। ও জিজ্ঞেস করছে যে আপনার দেশের আইন এটা একমাত্র প্রযোজ্য হয় আপনার দেশের সীমার মধ্যে, আপনার ভূখণ্ডের মধ্যে। আপনার ভূখণ্ড পেরিয়ে গেলে সেখানে সেই আইন প্রযোজ্য হতেই পারে না, কারণ আপনার এখতিয়ার নাই। আপনার এখতিয়ার হলো আপনার ভূখণ্ডের, আপনার রাষ্ট্রের ভূখণ্ড যেটা স্বীকৃত ভূখণ্ড যেটা আছে তার মধ্যে কেবল প্রযোজ্য হবে।
আপনার রাষ্ট্রের বাইরের কোনো ভূখণ্ডে আপনার আইন প্রযোজ্য নাও হতে পারে। অর্থাৎ ঘুরে ফিরে সে একই প্রশ্ন, এটা তো সবাইকে, দুনিয়াতে সবাইকেই মানতে হবে যে আপনি যে আইন বানান এই আইনের এখতিয়ার কত দূর, প্রযোজ্য কত দূর, আপনার ভূখণ্ড ছাড়িয়েও? উত্তর হচ্ছে না। ইভেন যেখানে দেখা গেছে একটা দেশ নিজেও, ধরেন যে আপনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী, তার এগেনস্টে একটা ক্রিমিনাল মামলা হয়েছে, এটা দেখাতে পারবেন? এটা কখনো হবে না। কেন? এটা কি করা হয় তাহলে? সেক্ষেত্রে বলা হয় যে ঠিক আছে, আপনি ওনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল চার্জ আনছেন, ওকে, কিন্তু উনি যেহেতু একই সঙ্গে জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, ফলে লেটস ডু সামথিং। কি সেটা? উনি তো কতদিন আছে, ম্যাক্সিমাম 5 বছর 6 বছর থাকবেন প্রেসিডেন্ট, তো যতদিন আছে ততদিন এই বিচারটা হেল্ড করে রাখি, স্থগিত রাখি, না বাদ দেই নাই, স্থগিত। কতদিন? যেদিন থেকে উনার এই পদ পদবি চলে যাবে। এরকম ঘটনা বহু ঘটছে, ফ্রান্সেই ঘটছে। যেদিন থেকে ওনার শেষ হয়েছে সেদিন থেকে ওই মামলা আবার চালু হয়েছে, এবং সেই মামলা তার সাজা হয়েছে, এরকম রেকর্ডও আছে। কিন্তু যতদিন উনি প্রেসিডেন্ট ছিলেন ততদিনে এই মামলাটাই চালু হচ্ছিল না, স্থগিত ছিল। এর মানে হলো যে আপনার অপরাধের আইনটার প্রযোজ্য কতখানি হবে, কোথায় হবে, কার পরে এটা হতে পারবে না, কখন হতে পারবে না, এসবের দিক আছে। কাজে আপনি সেগুলো পার হয়ে আরেক দেশের এখতিয়ারের ভিতরে, আরেক দেশের ভূখণ্ডের মধ্যে গিয়ে এটা প্রয়োগ করতে পারেন না। ইভেন দেখেন আইসিসি যেগুলো করে, কারণ নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি, অমুক তমুক এনতার, সেক্ষেত্রেও এই ধরনের বিষয়গুলোকে কনসিডার করতে হয়, কারণ আপনার ওই এখতিয়ার আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো এই ছিল কিউবার খুব সিরিয়াস একটা বক্তব্য। রাশিয়ার অ্যাম্বাসাডার উনি একইভাবে কথা বলছেন যে কোন দেশ নিজেকে সারা দুনিয়ার, শুধু দেশের, তার নিজের দেশের না, দেশের বাইরেও সারা দুনিয়া, সারা পৃথিবীর জাজ সে, বিচারক সে, এইরকম দাবি করে কথা বলতে পারে না। অবশ্য এই কথাটা ওনার আগে চাইনিজরা এই কথাটা তুলছিল সবার আগে, ওদের ফার্স্ট স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টে এই কথা ছিল, ওটা আরো করার কথা ছিল। ওখানে ছিল যে বিচারক না, আপনি পুলিশ হইতে পারেন না, আপনি সুপ্রিম পুলিশ না সারা দুনিয়ার উপরে ছড়িয়ে ঘুরাইবেন, এই ক্ষমতা আপনি কেউ দেয় নাই। সো এই প্রশ্নগুলা যে আপনি আপনার অন্য দেশের সভরেনিটি, এই যে সভরেনিটি কথাটা, সভরেনিটি ইংরেজিতে সভরেনিটি, বাংলায় আমরা বলি সার্বভৌমত্ব। আরেক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা যায় না, অলঙ্ঘনীয়। কবে থেকে এই বিষয়টা? সেকেন্ড ওয়ার্ল্ডের পর থেকে হচ্ছে। জাতিসংঘের গঠন প্রক্রিয়া, জাতিসংঘের জন্ম ঘোষণার মধ্যে এই কথা লেখা আছে, আমি আপনাদেরকে অনেকবার বলেছি। কারণটা খেয়াল রাখেন, ধরেন যখন ব্রিটিশরা আমাদেরকে কলোনি করে রাখছে, তখন ব্রিটিশ ইন্ডিয়ার, ওই ইন্ডিয়ার কি কোনো সার্বভৌমত্ব বলে কিছু ছিল? আপনি তো কলোনি হয়ে গেছেন, ইন্ডিয়া তো কলোনি হয়ে আছে, তার আবার সার্বভৌমত্ব কি? তাহলে কলোনি আর সার্বভৌমত্ব একটা বিপরীত শব্দ। সো কলোনি আমলের সার্বভৌমত্ব কথাটা ইম্পর্টেন্ট ছিল না, এর কোনো তাৎপর্যই নেই। যখন কলোনি যুগ শেষ হয়ে গেছে, যখন আমেরিকানরা বাধ্য করছে, তার পক্ষে, তার সাথে যারা যারা যুদ্ধ করছে, যাদের হয়ে উনি যুদ্ধ করছে, আমেরিকার যাদের হয়ে যুদ্ধ করছে, তাদের সব দেশকে কমিটমেন্ট দিতে হয়েছিল, প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে যুদ্ধ শেষে হিটলার হয়ে গেলে পরে আপনারা যারা আমার পক্ষে, মানে আমেরিকার পক্ষে, আমেরিকার প্রেসিডেন্টের পক্ষে, রুজভেল্টের পক্ষে, তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা বিজয়ী হলে দেশ থেকে, দুনিয়া থেকে কোনো কলোনি থাকবো না, কেউ কারোকে কার কলোনি করব না। তো ওখান থেকেই তো সার্বভৌমত্ব ধারণাটা পসিবল, এর পসিবিলিটি তৈরি হচ্ছে, সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে সার্বভৌম ক্ষমতাটা ওখান থেকে তৈরি হচ্ছে। এখন আপনি সেই জিনিসটাকে আবার দুই মিশে সাফা করে দিতে যাচ্ছে। আপনি ট্রাম্প, আপনি আমেরিকান প্রেসিডেন্ট। ট্রাম্প সে কারণেই আপনারা জানেন অলরেডি ঘোষণা দিয়েছে উনি কোনো ইন্টারন্যাশনাল বডিতে থাকবে না।
31টা জাতিসংঘ এই ধরনের বডি থেকে ওনার নাম প্রত্যাহার করে নেবে। তালিকা বানাইতেছে, আরো ফাইনাল করতেছে, কিন্তু অলরেডি ঘোষণাটা দিয়ে দিচ্ছে। টোটাল 66টা ইন্টারন্যাশনাল বডি প্লাস ইউএন এর বডি আছে বোধহয় 31 বা 33টা, এই সবগুলো থেকে উনি পদত্যাগ করবেন। আচ্ছা, এটা প্রসঙ্গে দুটো কথা বলে রাখি। আমি প্রায় বলি অজ্ঞতার বিরাট সুবিধা। ওই যে বলি না যে তাওয়া গরম হয়ে আছে, তেল গরম হয়ে আছে, আপনি না জানলে হাত ঢুকাই দিল, কি আছে, পোলাপান যেরকম খেলতে খেলতে নাচতে নাচতে গিয়া গরম তেলের মধ্যে হাত ঢুকাই দিচ্ছে। তো যখন বাচ্চাটা যাচ্ছে ও তো জানে না হাত ঢুকাই দিলে কি হবে। তো অজ্ঞতার বিরাট সুবিধা। কিন্তু ট্রাম্প পাগলা প্রেসিডেন্ট হলে বিরাট সুবিধা। পাগলা প্রেসিডেন্ট মানে অজ্ঞ প্রেসিডেন্ট। ও মনে করছে আরে আরে আমি ইউএন থেকে বেরিয়ে গেলাম, কোনো ইন্টারন্যাশনাল বডিতে আমরা রাখবো না, তার নিজেকে রাখবো না। খুব সম্ভবত উনি ভাবছেন এই হোল ইউএন বডিটা চালাতে খরচ হয় বছরে প্রায় 9 বিলিয়ন। এখনো ইউএনের যে টোটাল বাজেট এখন থেকে বোধহয় এটা 8 বিলিয়নে চলতেছে, 9 বিলিয়ন পর্যন্ত ছিল। আমেরিকানরা চাঁদা কমাই দিচ্ছে, ফলে কাটছাট করতে হয়েছে। বাট একই সাথে আবার, আচ্ছা আরেকটাকে ফাঁকে বলে রাখি, ইউএনকে চলতে না দিতে, ইউএন গঠন হয়ে গেছে কিন্তু ইউএনকে চলতে দিতে পদে পদে বাধা দেওয়ার জন্য যার যখন যেটা করলে সুবিধা হয় মনে করে সে কিন্তু তাই করে গেছে। এর হিস্ট্রি তাই বলে। কিরকম? হোল কোল্ড ওয়ারের টাইম, কোল্ড ওয়ারের টাইম মানে 53 সাল থেকে 91 সাল পর্যন্ত সোভিয়েত ভার্সেস আমেরিকায় যে ঝগড়ার মন কষাকষি ছিল সেটাকে বলা হয় কোল্ড ওয়ারের টাইম। কোল্ড ওয়ারের টাইমে ইউএন কিন্তু এইভাবে চলছে, প্রত্যেক রাষ্ট্রেরই চাঁদা দেওয়ার কথা। ট্রেন্ড ছিল প্রত্যেকটা দেশই চাঁদা শোধ করতো না, দেরি করতো। 10 বছর হয়ে গেছে, একসাথে দিল হয়তো খুশি হয়, নাহলে দিত না। কেন দিত না? আইডিয়াটা ছিল যে আমি না দিয়ে ইউএনকে মুক্তব্রায় বসে রাখতে পারবো, তার নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে না, কারণ বাস্তবায়ন করতে তো টাকা লাগে। তা আমি টাকা না দিয়ে, চাঁদা না দিয়ে ওটাকে বাধাগ্রস্ত করবো। এর সবচেয়ে প্রবল ব্যবহার হয়েছিল 80 দশকে। সে আমলের লোক থাকলে জানতে পারেন। ইউনিসেফের মতো সংগঠন, মনে করেন আপনি $5 পাঠাবেন আমেরিকায় কাউকে কিছু একটা কিনতে বা কোনো কোম্পানির কাছে, পাঠাবেন কেমনে? সে আমলে আজকের মতো তোর এত ইলেকট্রনিক ট্রান্সফারের ব্যাপার স্যাপার ছিল না, হয়ও নাই। তো ইউনিসেফের নিজের টাকা নাই। ইউনিসেফ শিশু সংগঠন, শিশু তহবিল যেটা জাতিসংঘে, ওরা একটা কার্ড বের করছিল। আপনি যদি বাংলাদেশে বসে ঢাকা ইউনিসেফের কাছ থেকে একটা কার্ড কিনেন, ধরেন $15, তাহলে এবারে ঠিকানা দিয়ে দিলে ওরা ওই যেখানে পাঠাবেন ওদের কাছে $15 হ্যান্ড ওভার করে দেবে। এটা পছন্দ করতে হয়েছিল টাকা জোগাড়ের জন্য। ফলে বোধ সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুজনে এটা ব্যবহার করতো, চাঁদা না দিয়ে ওটাকে ঠেকায় দেওয়া। এই প্র্যাকটিস কিন্তু ছিল। এই জন্য বলা হয় ইউএন এর মধ্যে 90 দশকের আগের ইউএন একরকম, পরেরটা একরকম। ওই সময় নিয়ম ছিল কে কত চাঁদা না দিয়ে, দেরি করে দিয়ে দিয়ে ইউএনকে অকেজো করে রাখা যায়। আর 91 সাল থেকে শুরু হলো, যেহেতু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ফলে ইউএন চালানোর জন্য এখন একচেটিয়া আমেরিকা চাঁদা দিয়ে পুরোটা ডমিনেশন ছিল। এর চেয়ে কাহিনী। সো এখন কি হবে? তাহলে উইথড্র করে নিয়ে চলে যাবে, মানে আমেরিকার নেতৃত্বের গ্লোবাল সংগঠনগুলোর উপর থেকে আমেরিকা তার প্রভাব কমায় ফেলবে, এটা বলতে যাচ্ছে। ট্রাম্প বলতে যাচ্ছে এতে আমার লাভ নেই, উল্টা ওদের গালি খেতে হয়। ভালো, কিন্তু বিষয়টা কি এত সহজ? এই জন্য বলতেছি যে ওই যে নাচতে নাচতে বাচ্চা গিয়ে গরম তেলের মধ্যে হাত ঢুকাই দেয় না, অজ্ঞ থাকার মেলা সুবিধা আছে। তো ট্রাম্প বাবাজি অজ্ঞ থাকার মেলা সুবিধা আছে। ওই বেকু, ট্রাম্প একটা বেকু হয়ে গেছে আসলে এই জায়গায়। সে বেকু যে বুঝে না যে আসলে কোথায় গিয়ে আটকে যাবে। গ্লোবালাইজেশন, এটার মানে হলো গ্লোবাল বাণিজ্য। মানে হলো আপনি আমেরিকাও আপনার বিভিন্ন পণ্য গ্লোবালি নানান দেশে আপনি বিক্রি করেন, কিনেও নো, যেখানে জিনিস সস্তা লাগে মনে হয় আপনার দেশ থেকে ওটা কিনলে সুবিধা হবে, আপনি তো ওখানে সব জায়গায় তো আর ট্যাক্স ধরেন না। তাকে ট্যাক্স ধরেন না, যাকে ট্যাক্স না ধরলে আপনার সুবিধা হয়, আপনি তো সেভাবে ট্যাক্স না ধরেন তাকে। ওকে, ধরেন আপনি বেচবেন,
এই যে গ্লোবাল বাণিজ্যের সিস্টেমটাকে যদি আপনি বন্ধ করে দেন, কি হবে? আপনার দেশ কিনতে পারবে না, বেচতে পারবে না। ক্লিয়ার? ফলে একটা জায়গায় গিয়ে আটকে যাবেন। কোথায় আটকে যাবেন? WTO আছে না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাণিজ্যিক বিতর্ক হচ্ছে এক দেশের সাথে আরেক দেশে, এই বিতর্ক মিটমাট করে দেবে WTO। আচ্ছা, আর একটু আগান না, মাতবত্ত হয়েছেন, IMF ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করে দেন না। আপনাদের তো এটার উপরে 16 থেকে 18% সবচেয়ে বেশি শেয়ার হোল্ডিং মালিক আপনারা, বন্ধ করে দেন। তাহলে গ্লোবাল বাণিজ্যের জায়গায় গিয়ে কিন্তু কমপ্লিটলি আটকে যাবে। আপনি ন্যাশনালিস্ট হয়ে যাবেন, একটা ইকোনমিক ন্যাশনালিস্ট আমেরিকা বানাবেন, যেভাবে ইন্ডিয়ার মধ্যে আছে ট্রেন্ডটা, কিন্তু একই সঙ্গে সে এক্সপোর্টের সুবিধাও নিতে চাইছে ইন্ডিয়ার এই দ্বৈততা। তা আপনি যদি মনে করেন আপনি এরকম ইন্ডিয়ার মতন দ্বৈততা হবেন, করেন। এটা কিন্তু ইন্ডিয়ার, এটা আমেরিকার লাভ হবে, উত্তর লজে হবে না। এগুলো যখন কানে পানি ঢুকবে তখন আপনি ঠিক হয়ে যাবেন। আপাতত আপনি এগুলো অনেক কিছু শয়তানি করবেন। তাহলে সার কথা দাঁড়ালো যে ইউএন থেকে কমপ্লিটলি গালি খেয়েছে, প্রথম রাউন্ডে সে কোনো কিছু করতে পারে নাই, সুবিধা করতে পারে নাই। এই জন্য বলছে যে রনে বঙ্গদে যা যুদ্ধে যাবো না, মানে আমি ইউএনে থাকবো না, আমাকে সবাই মিলে এত গালি দিতেছে, এই আর কি। সো আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হবে যেটা ফার্স্ট চান্সে এটা দেখা যাচ্ছে যে আমেরিকা বিরোধিতা করবে। আলটিমেটলি আপনার গ্লোবাল বাণিজ্য, গ্লোবাল আইন, গ্লোবাল পলিটিক্যাল জিনিস, এই জিনিসে আপনার আমেরিকাকে টিকে থাকতে হলে, দুনিয়াতে টিকে থাকতে গেলে এখানে আবার ফিরে আসতে হবে, আজ অথবা কাল। পাগলামি আর ওই নাচতে নাচতে যাওয়া বাচ্চা পোলামার মতন গরম তেলে হাত ঢুকাই দেওয়া, ওই 2 দিন আপনি শিখে যাবেন, হাত ঢুকাই দিলে আপনি তো সেকেন্ড টাইম দিবেন না। আর তো ট্রাম্প বাবা যে এইসব পাগলামি আর রাষ্ট্র চালানো এক জিনিস না, এটা যত তাড়াতাড়ি বুঝবেন আপনি, তত দুনিয়ার জন্য ভালো, আপনার জন্য ভালো হবে।